প্রিয় দর্শক, সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। আজ আমাদের আলোচনার বিষয় মানবতা বিরোধী অপরাধের বিচার প্রসঙ্গ। আর এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। কেমন আছেন? আছি ভালো। আপনি কেমন আছেন? ভালো আছি। আমাদের আলোচনার বিষয় মানবতা বিরোধী অপরাধের বিচার প্রসঙ্গ। আমরা আজকে কথা বলব মানবতা বিরোধী অপরাধের প্রসঙ্গ নিয়ে। আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ শেখ হাসিনা সরকারের আমলের সাবেক মন্ত্রী এবং জাসদের সাবেক সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা হয়েছে। আপনার অভিমত জানতে চাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে গত ২ বছর যাবতীয় তো আমরা আইনি প্রক্রিয়ায় অথবা এক্সিকিউটিভ অর্ডারে দুটাতেই দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের বা ১৪ দলীয় জোটের বিভিন্ন ধরনের আপনি রাজনৈতিক সিদ্ধান্ত এবং কোনো আইনি সিদ্ধান্ত এবং বিচারিক প্রক্রিয়া তারই একটা পার্ট হিসেবে আজকে আমরা এটা দেখেছি। তো হাসানুল হক ইনু আসলে একজন সমাজতান্ত্রিক বিপ্লবী থেকে রূপান্তরিত হতে হতে একটা পর্যায়ে গত ১৫ বছর আমরা দেখলাম যে তিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যে অন্তরায়গুলো আছে, বিশেষ করে আপনি নির্বাচন ২০১৪, ১৮, ২৪ এই নির্বাচনগুলোতে জনগণের অংশগ্রহণহীনতার যে বিরোধী যে নেরেটিভ, এই নেরেটিভটা কিন্তু শক্তিশালী করতে পেরেছেন। উনি জাস্টিফাই করতেন কেন এই নির্বাচনগুলো এভাবে হতে হবে। আবার দ্বিতীয়ত হলো, উনি যখন তথ্যমন্ত্রী ছিলেন লম্বা সময় ২০১২ থেকে ২০১৯ যতদূর আমার মনে পড়ে, এই সময়টাতেও তথ্যমন্ত্রী থাকা অবস্থাও তিনি এমনভাবে বয়ান নেগেটিভ তৈরি করতেন যেন বিশেষ করে আওয়ামী বিরোধী শক্তি যারা বিএনপি এবং জামাত, তাদেরকে জঙ্গি এবং তাদেরকে এ ধরনের একটা আইডেন্টিফিকেশন দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা বা তাদেরকে রাজনীতি করতে না দেওয়া, দুর্বল করে ফেলা, এই একটা প্রবণতা ওনার ছিল। এইভাবে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা দেখেছি যে ৭২ থেকে আমার স্বাধীনতার পর মুক্তিযুদ্ধে তার অংশগ্রহণ এবং পরবর্তী অবস্থায় ৮০ দশকে তার অবস্থান, স্বৈরাচারী শাসন বিরোধী অবস্থান, আবার ৯০ গণ আন্দোলন, শেষ পর্যায়ে আপনি আবার দেখেন ২০০৭-৮-এও কিন্তু একটা তার অবস্থান ছিল, পজিটিভ অবস্থান। কিন্তু ৮ সালে নির্বাচন পরে উনি একদম হেলে পড়েন এবং এটা যত দিন যাচ্ছিল তত ক্লিয়ার হচ্ছিল যে উনি বাংলাদেশে আওয়ামী লীগ যে কর্তৃত্ববাদী ফেসিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করছে, সেই জায়গায় ইনু সাহেবের একই রকমের একটা মানে সিরিয়াস কন্ট্রিবিউশন আমরা সবাই লক্ষ্য করি। এখন যেটা হয়েছে ৫ই আগস্টকে কেন্দ্র করে এবং এর ফলে যে হতাহত হয়েছে, শহীদ হয়েছে, তো সেখানে এই শহীদদের ক্ষেত্রে বিচারের এক্সাম্পল টেনে এনে তাকে কিন্তু বিচারিক প্রক্রিয়া নিয়ে আসা হয়। এখন বিচারকের রায় দিয়েছেন এবং আমরা তো সেটা আলোচনা করতে পারি, কিন্তু ওনার এই গত ১৫ বছরের অবদানটা তো আমাদের সবার সামনে ক্লিয়ার এবং এটা তো টোটালি ছিল গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, মূলত আপনার কর্তৃত্ববাদ ফেসিবাদ প্রতিষ্ঠার পক্ষে। তো সেই জায়গা থেকে তো আমরা অন্য আলাপে যেতে পারি না। আজ রায়ের পরে চিফ প্রসিকিউটর রাষ্ট্রপক্ষের যিনি আমিনুল ইসলাম, তিনি প্রেস কনফারেন্স করেছেন। তিনি বলেছেন, আমি একটু আপনাকে পড়ে শোনাই। এর আগে ট্রাইব্যুনাল ১ থেকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে, কোট আনকোট। শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়। তাই শেখ হাসিনার যদি মৃত্যুদণ্ড হয় তবে হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা হতে পারে না। সেটা অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি আবার আপিল করতেই পারেন, কিন্তু এটাতে বিচারকের রায় তো প্রাথমিকভাবে আমাদেরকে মেনে নিতেই হবে। আমরাও ব্যক্তিগতভাবে আমাদের স্বাধীন মতামত হিসাবে আমরা হয়তো অন্যভাবে চাইতে পারি, কিন্তু বিচার প্রক্রিয়ার মধ্যে চলবে। এখন ওনার যেহেতু উনি সর্বোচ্চ আইন, বাংলাদেশ রাষ্ট্রের আইন রক্ষার দায়িত্বে এবং এটাকে তিনি যেহেতু আপিল করতে পারেন, সেই জায়গা থেকে উনি আপিল করবেন। আমার যে বক্তব্য সেটা হলো যে রাজনৈতিক কাঠামোতে ওনার যে অপরাধের বিচার হয়েছে, সেই অপরাধটাকে সুনির্দিষ্ট করে কিন্তু বিচারক রায় দিয়েছেন। সো এরকম আরো অন্যান্য অনেক বিষয় আছে যেগুলোর সাথে আপনি এই রাজনীতিবিদদের সংশ্লিষ্টতা পাবেন। তখন হয়তো দেখা যাবে কোন রায়ের জন্য কোন ধরনের পানিশমেন্ট, কিন্তু আবার এটাও তো আপিল বিভাগের চ্যালেঞ্জ হতে পারে। সো এটা নিয়ে আসলে আমরা কোর্টের জাজমেন্ট নিয়ে ঠিক সেভাবে কিন্তু ব্যাখ্যা দিতে পারি না। কোর্টের জাজমেন্টটাকে আমরা হয় এমব্রেস করতে পারি অথবা এটাকে
আপিল করতে পারি। তো সেই জায়গাতে উনি আপিল করতে পারেন। প্রশ্ন উঠতে পারে যে হাসানুল হক ইনু একজন রাজনৈতিক নেতা, একটি রাজনৈতিক দলের প্রধান এবং সাবেক মন্ত্রী। তিনি কি জুলাই অভ্যুত্থানের সময়, আন্দোলনের সময় সশরীরে শিক্ষার্থীদেরকে গুলি করেছেন কিনা? তো আজকে চিফ প্রসিকিউটর তিনি আবার একটি কথা বলেছেন যে ইনুর বিরুদ্ধে কোট আনকোট ইনুর বিরুদ্ধে অন্যতম অভিযোগ হলো ১৪ দলীয় জোটের বৈঠকে হওয়া সিদ্ধান্তে একাত্মতা পোষণ করেছিলেন। অর্থাৎ ওই বৈঠকে কারফিউ জারির মধ্য দিয়ে শুট অ্যাট সাইট অর্থাৎ দেখামাত্র গুলির নির্দেশনা এবং আন্দোলন দমনের মাধ্যমে বিএনপি জামাতকে নির্মূল করার সিদ্ধান্ত দেয়া হয়। অন্যতম শরিক নেতা হিসেবে ইনুও সেই বৈঠকে অংশ নিয়েছিলেন। কোট আনকোট। না, এটা তো সঠিক কথাই। আমরা তো হুম, সেটা হুম। শুনেছি সময় পত্রিকার মাধ্যমে। এবং একটা রাজনৈতিক জোট, সরকারে থাকা জোটটা তো বাংলাদেশের গণ আন্দোলনকে নিরুৎসাহিত করার জন্য, গণ আন্দোলনকে প্রতিরোধ করার জন্য, এটাকে বন্ধ করে দেওয়ার জন্য তো এই ধরনের নৃশংসতা যেতে পারে না। সেই জায়গা থেকে কোর্টে প্রসেস করা হয়েছে এবং কোর্টও এটাকে অ্যাটেনশন দিয়েছে। তো এইটা আমার কাছে মনে হচ্ছে কি, ওভারঅল জায়গাতে যদি আপনি দেখেন যে বিচারিক প্রক্রিয়ার মধ্যে আমরা যে অভিযোগটা, এটা কিন্তু বাংলাদেশ শুধু না, আপনি দেখেন অন্যান্য দেশে কর্তৃত্ববাদ ফেসিবাদের বিরুদ্ধে যেটা হুম, গোষ্ঠীগত বিচার প্রক্রিয়া হয়, মানে যারা এটার সাথে জড়িত থাকে তাদের সবাইকে কিন্তু অভিযুক্ত করা হয়। জি। সেই জায়গা থেকে প্রসিকিউটর যেটা বলে, চিফ প্রসিকিউটর যেটা বলেছেন সেটা কিন্তু আমলে নেওয়া যায় যে এই আলাপটা কেন এইভাবে আসবে না কোর্টে। কিন্তু আমাদের ব্যাপার হলো যে গত ১৫ বছরের লড়াইয়ে মানে ইউনূস সাহেব যে আমরা যারা জি। লড়াই করেছি তাদের, বা যারা গণতন্ত্রের পক্ষে লড়াই ছিল তাদের বিরুদ্ধে কিন্তু তিনি বুদ্ধিভিত্তিক কাজ করেছেন। তিনি ন্যারেটিভ তৈরি করেছেন। তথ্যমন্ত্রী থাকা অবস্থায় তথ্যকে জাস্টিফাই করেছেন এবং পরবর্তীতে এবং তার আগেও তিনি কিন্তু পুরো প্রক্রিয়ার মধ্যেই কিন্তু গত ১৫ বছরের ফেসিবাদ এটাকে জি। ব্রডার জায়গা থেকে দেখা যেতে পারে। তবে ক্রিমিনাল অফেন্স আপনি গুলি করেছে কিনা, গুলি করা হুম, লাগে হুম। না। আপনি তো নির্দেশদাতা হতে পারেন। ওই যে নির্দেশদাতা, যে আমরা সবাই একমত হয়েছি এটা গুলি করে হলো, বা এটাকে পুলিশকে অ্যাকশনে, তীব্র অ্যাকশনে যাওয়ার মাধ্যমে ওইটাকে মানে রুদ্ধ করা যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে একমত হওয়াটা তো মানবিকতা নয়। এই প্রক্রিয়াতে একমত হওয়া তো সিভিল রাইটস নয়। জি। এই প্রক্রিয়াতে একমত হওয়া তো মানুষের, আমাদের যে সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে প্রসেশন করার, হুম, বিক্ষোভ করার, সরকার বিরোধী অবস্থান নেওয়ার, সেই জায়গা থেকে তো উনি সংবিধান লঙ্ঘন করেছেন। সুতরাং এইটা তো প্রসিকিউটর নিয়ে আসতে পারে সামনে, যদি তারা মনে করে জি। যে সংবিধান লঙ্ঘনের দায়টাও তো সামনে নিয়ে আসতে পারে। কিন্তু সেটাও হয়তো কোনো কারণে নিয়ে আসা হয়নি বা হয়তো আলাপ হয়েছে। আপনি জানেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিষয়ে স গণমাধ্যমে সংবাদ প্রচার করার বিষয়ে আদালতের নির্দেশনা আছে, সুস্পষ্ট নির্দেশনা আছে। আজ তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তিনি সচিবালয়ে নিয়মিত ব্রিফিং করেছেন। তো তিনি বলেছেন, শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার করা সংবাদ মাধ্যমগুলোকে সতর্ক করা হবে। ঠিক আছে, মানে বিষয়টা তো আইনি প্রক্রিয়ায় এক ধরনের সিদ্ধান্ত দিবেই। হুম, হুম, কিন্তু আমি আপনাকে বলি, এই নিয়ে কিন্তু তীব্র আলাপ আছে, হুম। বা এই নিয়ে আলাপটা অনেক সময় নিখুঁত হয় না। জি। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, ১৯০০ আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে ১৯৫৮ সালে সামরিক ফরমানে নিষিদ্ধ হয়েছে। ১৯৬২ সালে সে আবার ফিরে এসেছে হুম, হুম। পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মাধ্যমে। সবাই যেমনি ফিরে আসছে, সেও আসছে। নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগ একা হয়নি, সবগুলো রাজনৈতিক দল জি। হয়েছিল ৫৮ সালে। আবার ৭৫ সালে কিন্তু আওয়ামী লীগ নিজেকে নিজে নিষিদ্ধ করেছিল ৪র্থ সংশোধনীর মাধ্যমে। এখন আওয়ামী লীগ যতবার ফিরে আসছে, এটা হলো ৬২ তে হুম, হুম, ফিরে আসছে। সেটা কিন্তু সবার মতো করে পলিটিক্যাল পার্টি অ্যাক্টে ফিরে আসছে। আবার উম জিয়া রহমানের শাসন আমলে যখন আওয়ামী লীগ ফিরে আসছে, হুম। তখন কিন্তু আবার সে একই আরপির অধীনে ফিরে আসছে। এখন আওয়ামী লীগ যতবারই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে বা আওয়ামী লীগ ফিরে আসছে, প্রথমত হলো ৬০ এর দশকে, ৭০ এর দশকে আওয়ামী লীগের কার্যক্রম ছিল হুম, এক রকমের এবং সেক্ষেত্রে তার অবস্থান ছিল এক রকমের স্বৈরাচার বিরোধী, কর্তৃত্ববাদ বিরোধী। কিন্তু আওয়ামী লীগ যখন সরকার গঠন করে, হুম। তখন কিন্তু সে নিজেই স্বৈরাচারী হয়ে ওঠে, কর্তৃত্ববাদী হয়ে ওঠে। সুতরাং যেই আওয়ামী লীগের কথা আপনি এখন বলছেন, সেই আওয়ামী লীগ এবং ৭১ সালের স্বাধীনতার আগের আওয়ামী লীগ, এই ২ আওয়ামী লীগের মধ্যে আরো হয়তো অন্যান্য আলাপ আলোচনা হতে পারে, আরো সীমাবদ্ধ থাকতে পারে। কিন্তু ২ আলোচনার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এখন আমরা যে আলাপটা করছি, হুম, হুম। সেটা দেখেন ২ বার ৩ বারের মতো আওয়ামী লীগ কর্তৃত্ববাদ ফেসিবাদের সাথে জড়িয়ে পড়েছে। একবার হলো ৭২ ৭১ থেকে মানে আমাদের স্বাধীনতার পর থেকে ৭২ সাল পর্যন্ত। আবার দেখেন আপনি স্বৈরাচারে এরশাদের শাসন আমলটা কিন্তু জাস্টিফাই করেছে আওয়ামী লীগ অনেকটাই। এবং এখন নিজের হাতে কিন্তু ১৫ বছর সে স্বৈরাচারী শাসন
চালু করেছে। এই পুরো প্রক্রিয়ার আলোকে যখন আওয়ামী লীগ নিয়ে আলাপ করবেন, হুম, তখন একটা সামাজিক স্বীকৃতির ব্যাপার আছে। এন্টি আওয়ামী লীগ যেটা আইনি স্বীকৃতির কথা বলছেন হুম, হুম, ডাক্তার জাহিদ। আমি সেটাকে বলব যে আইনি স্বীকৃতির মাধ্যমে হয়তো ক্রিমিনাল অফেন্স বা অন্যান্য জায়গা থেকে আপনি ব্যবস্থা নিতে পারবেন। কিন্তু যখনই একটা টেকসই ব্যবস্থা নিতে চান, তখন এই আইনটার বা এইটার ব্যাপারে সামাজিক অ্যাকসেপ্টেন্স লাগবে। জি। সেই জায়গাতে কিন্তু কতটা হয়েছে সেটার উপর নির্ভর করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ। আ ডাক্তার জাহেদ এই কথা বলার যে সূত্র সেটা আমি বলছি আপনাকে। যে সম্প্রতি এনডিটিভি, ভারতের এনডিটিভির অনলাইন প্ল্যাটফর্মে আ সেখানে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে। এই সাক্ষাৎকারটি তার শেখ হাসিনার কাছে ইমেইলের মাধ্যমে প্রশ্ন আকারে দেয়া হয়েছিল। সেই প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন। তো সরাসরি কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলোতে সবার আগে বাংলাদেশের গণমাধ্যমে আসেনি। সবার আগে অন এয়ার হয়েছে বা প্রচার হয়েছে এনডিটিভির অনলাইন সংস্করণে। সেই নিউজ দেখে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম তারা রিপোর্ট করেছে। এর মধ্যে সরকার দলীয় একজন সংসদ সদস্য আমি যদি বলি এম কালবেলা উম যিনি প্রকাশক, এখন তাকে মালিকই বলা হয়, মিয়া নুরুদ্দিন অপু। অ তার পত্রিকায় কিন্তু এই নিউজটি এসেছে। বিডি নিউজ 24.com এসেছে বা বেশ কয়েকটি গণমাধ্যমেই এসেছে। যদিও আমাদের প্রথম আলোতে এই নিউজটি আসেনি। আম সেই ক্ষেত্রে আম অনেকেই বলছে, সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমি যে, বাংলাদেশের গণমাধ্যম তো সরাসরি শেখ হাসিনার সাক্ষাৎকার করেনি। অন্য একটি দেশের গণমাধ্যমে প্রচার হয়েছে, সেটির সেই তথ্য তারা দিয়েছে। সেটা হলো কি আপনার গণমাধ্যম হুম, স্বাধীনভাবে চলবে। তার নিজস্ব যে অভ্যন্তরীণ নীতিমালা সেটা জি, সে ফলো করবে। এবং সেই জায়গা থেকে রিপ্রিন্ট করার কথাই তো আপনি বলছেন যে আসলে সেকেন্ডারি সোর্স থেকে এটাকে যাচাই করা জি, জি, যে মানে এটাকে প্রকাশ করা। সেক্ষেত্রে প্রাইমারি সোর্সই মূলত দায়ী হয়। জি, সেকেন্ডারি সোর্স এর ব্যাপার হলো কি আমি এই কথাটাই আপনাকে বললাম যে এটা আইনি প্রক্রিয়ায় কতদূর যেতে পারবেন রাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি জানি না। কারণ এটা তো সেকেন্ডারি সোর্স থেকে পাবলিশ করা। তো এটা সেকেন্ডারি সোর্স থেকে পাবলিশ হবে না তখনই যখন আওয়ামী লীগের নিষিদ্ধকরণটা হুম, হুম, এবং আওয়ামী লীগের শেখ হাসিনার বক্তৃতা প্রচারটা সামাজিকভাবে না প্রচার করাটা জি, সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠবে। যত বেশি এটা সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়ে উঠবে এই আইনি প্রক্রিয়াটা তত বেশি এটা আপনাকে আইনের প্রয়োগ করতে হবে না। এমনিভাবেই আজকে দেখেন না আপনি মুসলিম লীগের ব্যাপারে কি মানুষের খুব ইমোশন আছে? তাই তো? কেন জি। নাই? তো আপনি সামাজিকভাবে ৭১ কে কেন্দ্র করে সামাজিকভাবে কিন্তু মুসলিম লীগের ব্যাপারে আমাদের ফয়সালা হয়ে গেছে। যার ফলে কিন্তু আপনি দেখেন আজকে কিন্তু আমাদের এই সমস্যাটা মুসলিম লীগের ক্ষেত্রে নাই। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে এখন এটা রয়ে গেছে কেন? সেই প্রশ্ন কিন্তু আমাদের খুঁজতে হবে। আ সেই আপনি উত্তর আপ আমাদের খুঁজতে আপনি হবে। জানেন ২০১৫ সালে বর্তমান যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যখন লন্ডনে ছিলেন, তিনি লন্ডন থেকে বাংলাদেশে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ২১শে টেলিভিশনে তার একটি আ খবর প্রচারিত হয়েছিল। তারা লাইভ সম্প্রচার করেছিল তার একটি প্রোগ্রাম। যেই কারণে ২১শে টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছিল। তো যদিও সেটিকে ওই সময়ের মানুষ ভালোভাবে নেয়নি। তো এটা একটা প্রতিহিংসা হিসেবে দেখেছিল। তো ধরেন অন্য দেশের গণমাধ্যমে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউজ যদি আ আসে, সেই সংবাদ বাংলাদেশের গণমাধ্যমে আসলে তাদেরকে সতর্ক করা হবে। এটি কি কিভাবে দেখেন আপনি? এখন মত ব্য প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে মত এটা হুমকি প্রকাশের কিনা? স্বাধীনতার ক্ষেত্রে সীমিত মত প্রকাশের মানে প্রত্যেকটা যদি আপনি এটা কোনো উস্কানি হয়, হ্যাঁ, সামাজিক শৃঙ্খলা নষ্ট করে, জি, স্থিতিশীলতা যেকোনো তথ্যই কিন্তু সামাজিক স্থিতিশীলতা নষ্ট করলে যদি করে থাকে বা এটা মনে হয়, এটা আমার কাছে মনে হচ্ছে কি আমরা যেভাবে বিচার করি সামাজিকভাবে জি। তো একটা বিচার হয়ই। হুম, হুম। কিন্তু সামাজিক বিচারের চেয়েও একটা আইনি বিচারের ব্যাপার আছে। আপনি দেখেন যে আওয়ামী লীগ আ ২ বার সংসদীয়ভাবে নিষিদ্ধ হয়েছে। একটা ডিফারেন্স আছে কিন্তু এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ হওয়া, সামরিক ফরমান নিষিদ্ধ হওয়া এবং উম আপনার সংসদীয় প্রক্রিয়া। এইবার কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়াটা একবার আওয়ামী লীগ নিজেকে সংসদীয়ভাবে নিজে নিষিদ্ধ করেছিল ৭৫ সালে। আর এইবার কিন্তু ২০২৬ সালে সংসদ থেকে সে নিষিদ্ধ হয়েছে। এখন এই যে সংসদ হুম, থেকে হুম। নিষিদ্ধ হওয়া আর কোন সামরিক অর্ডারে বা এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ হওয়া এই ২ এর মধ্যে পার্থক্য আছে। এখানে কিন্তু জনসম্মতিটা, বৈধতাটা বেশি থাকে। এবং সেক্ষেত্রে আপনারা গণমাধ্যম জনগণের যে বিষয়টা জনগণকে ইনফর্ম করার বিষয়টা যেমন গণমাধ্যমের সুযোগ আছে, আবার জনগণ এইটা কতটা এই গণমাধ্যমের এই রিপোর্টটা কতটা রিসিভ করবে এটাও কিন্তু গণমাধ্যম বিবেচনা করার বিষয় আছে। আ প্রাসঙ্গিকভাবে যদি আমি বলি, বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল জামায়াতে ইসলামী যারা এই মুহূর্তে বিরোধী দলে আছেন।
তারা ৭১ মানবতা বিরোধী অপরাধের জন্য তাদের উম তারা নিষেধাজ্ঞার মধ্যে পড়েছিল। তাদের নিবন্ধন বাতিল হয়েছিল। তো সেই দলটির নামে এখন তো নিষেধাজ্ঞা নাই। নিষেধাজ্ঞা উঠে গেছে। জি। একটি দল নিষেধাজ্ঞার মধ্যে থাকা, তারা রাজনীতি করছে সংসদীয় বিরোধী দল। কিন্তু অন্য আরেকটি দল যারা ২৪ এ মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের নিষেধাজ্ঞা বহাল আছে, কার্যক্রম নিষিদ্ধ আছে। এটি কেমন হয়ে গেল না? এটা তো একটা খুব ভ্যালিড প্রশ্ন। জি। কিন্তু এই প্রশ্নটার বিষয়টা আপনি দেখেন যে, আমরা এই কথা আপনাকে কিন্তু একটু হু, শুরুতেই হু। বলেছি আমি। আমাদের হুম, মুক্তিযুদ্ধের আগে আওয়ামী লীগের ভূমিকা বা মুক্তিযুদ্ধ সহ এই আওয়ামী লীগের ভূমিকা এবং মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগের ভূমিকা। এই জায়গায় আওয়ামী লীগের ভূমিকাটা কিন্তু একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী স্টাইলে স্বাধীন বাংলাদেশে এসেছে পুরো না এই সময়টা। কথাটা অনেকবার এখানে রিপিট হচ্ছে আপনার মুখ উম থেকে। আমি এই যদি এই জায়গা থেকেই বলছি টু যে দ্যা পয়েন্ট আপনার কাছ থেকে টু জানতে দা চাই। পয়েন্টে যখন জামাত ইসলামের ব্যাপারটা হলো, জি, জামাত ইসলামীকে কিন্তু আপনি অবশ্যই কনডেম করবেন ১৯৭১ সালের ভূমিকার জন্য। এখন এই ভূমিকার পরে যখন ১৯৭৫ সালের পট পরিবর্তনের পর এই সব রাজনৈতিক দল আবার হু, যেখানে হু। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগও কাজ শুরু করেছে, সেখানে কিন্তু জামাতও কাজ শুরু করেছে। সবাই একসাথে কাজ শুরু করেছে কিন্তু। এটা কিন্তু ডিফারেন্ট, একটাও দল বাদ ছিল না। সবাই কাজ শুরু করেছে। নিষিদ্ধ আওয়ামী লীগও আবার নিষিদ্ধ জামাতও। এখন গত ২০-২৫ বছর ৩০ বছরে জামাতের রোলটাকে জামাত কি করেছে? এখন সরকার গঠন করতে কখনো পারেন নাই। সে কারণে তার যে রোলটা, সে রোলটা জামাত কিন্তু কি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে ৭১ এর না, কাজের জন্য? না ক্ষমা চাইলেই যে এটা শেষ তাও না। আমরা বারবার ক্ষমার কথা বলি। আপনি জামাত যেই সকল জি। ব্যক্তিরা ক্রিমিনাল এক্টিভিটিস করেছে হু, হু, ৭১ এ, সে যেই দলেরই হোক, জামাত সহ অন্যান্য আরো কয়েকটা দলের আছে, শুধু জামাতের না আরো হু, কয়েকটা হু। দলের আছে। প্রত্যেকেরই একটা বিচারের মুখোমুখি করা দরকার ছিল এবং এইটার জন্যও কিন্তু আওয়ামী লীগ দায়ী হয়। কারণ এটার সবচেয়ে উত্তম সময় ছিল ১৯৭২ সাল, জি। স্বাধীনতার পরে। তখনই কিন্তু আমি মাঝে, মাঝে মনে করি, আমার মনে হয় কিনা জানি না, যে এটা ৭২ সালে যে এইরকম একটা হু, হু। টাইমে যারা এই ক্রিমিনাল অফেন্স করলো, রেপ করলো, বাড়িঘর পুড়িয়ে দিল, মানুষকে খুন করলো, এই জায়গাগুলোতে তারা যারা করেছে তাদের বিচারটা কেন হলো না? এই প্রশ্ন কিন্তু আওয়ামী লীগের করা যায়। তখন তো রাজনৈতিক ক্ষমতা আওয়ামী লীগ। জি। তাহলে জামাতের এই পুনরুজ্জীবনটা কিন্তু বা জামাতের আজকের এই এক্সিস্টেন্সটা কিন্তু প্রথমত শুরু করেছে আওয়ামী লীগ। পরবর্তীতে সবার সাথে জামাত হয়ে আসছে ৭৫ এর পর পর্যন্ত আচ্ছা। বল। এখন আপনি যেটা বলছেন এক্সিকিউটিভ অর্ডারটা কিন্তু আবার জামাতের ক্ষেত্রেও কিন্তু এটা চেঞ্জ হয়েছে। ২৪ সালের এই গণঅভ্যুত্থানের পরে। আমরা আমার কাছে মাঝে, মাঝে মনে হয় যে আমরা যদি ৭৫ বলেন, ৭১ বলেন, আপনি এই যে পুরো সময়টা, এই পুরো সময়টা নিয়ে কিন্তু আমাদের আরো পুনর্বিবেচনা করা দরকার। যে আ আলাপটা আসছে সংসদে, জি, ছোট করে বলেন প্লিজ। সংসদে যে আলাপটা আসছে, সেই আলাপটার ক্ষেত্রে বলি যে আমাদের মুক্তিযুদ্ধের বিষয়গুলোকে আবার রিভিউ করা দরকার আছে। একইভাবে গত ১৫ হু, বছরের হু। যারা কর্তৃত্ববাদ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে এবং আরো আগে করেছে, মানে শুধুমাত্র ১৫ বছরটাকে হাইলাইট জি। করা যাবে না। ৭২ থেকে ৭৫ ও করতে হবে এবং স্বৈরাচার এরশাদের শাসন আমলে কারা, কারা সমর্থক ছিল, পুরো বিষয়টাকে নিয়ে যদি আপনি বাংলাদেশের রাজনীতিকে রিভিউ করেন, দেন আপনাকে একটা সেটেলমেন্ট এ আসতে পারেন। আমাদের সেটেলমেন্ট খুব জরুরি। আপনি যখন মুক্তিযুদ্ধের ইতিহাস রিভিউর কথা বললেন, আমার হাসি পেল। কেন? আ বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে জাতীয় সংসদে শোক প্রস্তাব পাস হয়েছে। সেখানে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী আ এবং যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত জামাত নেতাসহ অন্যান্য যারা নেতা ছিলেন, এবং দণ্ডিত যারা অনেকে অনেকের মৃত্যুদণ্ডের রায় হয়েছে, ফাঁসিও হয়েছে, কার্যকর হয়েছে। তাদের নামে শোক প্রস্তাব হয়েছে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ যার নামে হয়েছিল, যিনি নেতৃত্ব দিয়েছিলেন আ মরহুম শেখ মুজিবুর রহমান। দেশের মানুষ তাকে বঙ্গবন্ধু বলতেন, আওয়ামী লীগের লোকজন তো অবশ্যই বঙ্গবন্ধু বলে। তো তার নাম কিন্তু উচ্চারণ করা হয়নি। ঠিক আছে? সুতরাং মুক্তিযুদ্ধের ইতিহাস রিভিউর কথা যখন বললেন, সেটি নিশ্চয়ই নির্মোহভাবে, নিরপেক্ষভাবে আলোচনার দাবি রাখে। অফ কোর্স আমি তো সেই কথা আপনাকে বলছি। যে আমরা আমাদের আলাপটাতে প্রত্যেকটা রাজনৈতিক ব্যবস্থাকে বায়াসড হয়ে অনেক সময় আমরা কাজটা করে হু, হু। ফেলছি। এটা যতদিন আমরা বায়াসড হয়ে থাকবো, ততদিন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রের আপনার ৫৪ বছর পর্যন্ত রাষ্ট্রের প্রতিষ্ঠা নিয়ে প্রশ্ন করতে পারেন? এই প্রশ্ন আসতে পারে, এই আলাপ আবার নতুন করে আসতে পারে যে ৭১ এ কি হয়ে, এখন আপনি এই আলাপটা কেন করছেন? কারণ আপনি সেটেল করছেন না। হুম, প্রত্যেকটা বার সেটেল করছেন না। আমি সেই জায়গা থেকে বলছি যে নিখুঁত এবং নিরপেক্ষভাবে আমাদেরকে ৭১ নিয়ে আলাপ করতে হবে এবং ৭১ এ যার ক্রেডিট আছে তাকে সে ক্রেডিট দিতে হবে এবং এই একই ভুল কিন্তু ২৪ এও হয়েছে। যেখানে ২৪ ছিল সাধারণ মানুষের অর্জন, সেখানে জি। কিন্তু প্রফেসর ইউনূস ২৪ এও কিন্তু একজনকে মাস্টারমাইন্ড হিসেবে হুম, সামনে হুম, নিয়ে হুম। আসছেন। এই যে প্রত্যেকটা রাজনৈতিক সন্ধিক্ষণে আমরা যেভাবে আমাদের রাজনৈতিক অর্জনটাকে
আমি বলি দিয়ে ফেলি। আমরা ৭১-এর পরে তো আপনি ৭১-এর ক্রিমিনালদেরকে বিচার করা দরকার ছিল, যারা ৭১-এর সময় ক্রিমিনাল অফেন্স করেছে। সেটা যখন আমরা ছেড়ে দেই, মাফ করে দেই, আপনি জানেন ক্ষমা করে দেওয়া হয়েছিল। তাহলে আমরা কোন প্রেক্ষিতে তখন ক্ষমা করি? যে রিকনসিলিয়েশন তো ক্ষমা করে হয় না। রিকনসিলিয়েশন অলওয়েজ হবে যে অপরাধ করেছে তার বিচার করার মধ্য দিয়ে। এখনো কিন্তু একই আলাপ চলছে। রিকনসিলিয়েশন মানে অপরাধীদের ক্ষমা করে দাও। অপরাধীর কোন ক্ষমা হয় না আসলে। আজকে তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ বলেছেন ব্রিফিং এর সময় যে রিফাইন বা অন্য কোনো নামে আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না। ছোট্ট করে বলেন। না, আওয়ামী লীগ রিফাইন বা অন্য কোনো নামে এখন আইন কি বলে সেই জায়গা থেকে একটা ব্যাখ্যা হতে পারে। আরেকটা রাজনৈতিক ব্যাখ্যা হতে পারে। কিন্তু আপনি রাজনৈতিক ব্যাখ্যা যদি দিতে চান সেটা হলো যে আমরা তো সাধারণত বহুদলীয় রাজনীতির কথা আলাপ করে আসছি। কিন্তু বহুদলীয় রাজনীতিতে ১৫ বছরে তো আওয়ামী লীগকে সেই স্পেসটা আওয়ামী লীগ কাউকে দেয় নাই। তো আওয়ামী লীগ যেখানে কাউকে স্পেসটা দেয় নাই, এখন এই অপরাধ করার পরে আওয়ামী লীগ এই স্পেসটা পাবে, সেটা রাজনীতির আলাপ হতে পারে। কিন্তু আইনি প্রক্রিয়াতে যদি কোনো দল নিষিদ্ধ থাকে এবং সেই দলের কেউ যদি অপরাধে জড়িয়ে থাকে, তাহলে তো আপনি আইনি ব্যবস্থা নিবেই সরকার। প্রশ্ন হলো আওয়ামী লীগ তো একটি বড় রাজনৈতিক সংগঠন। সেই সংগঠনের সবাই তো অপরাধ করেনি। তো যারা অপরাধ করেনি তাদের তো রাজনীতি করার অধিকার আছে। কিন্তু তাদের যে মাদার অর্গানাইজেশন এর ভুলের খেসারত বা তাদের নেতা-নেত্রীদের অপকর্মের খেসারত কেন তৃণমূলের সমস্ত নেতাকর্মীদের উপর দায় বর্তাবে? তৃণমূল, আমি আমার ব্যক্তিগত হুম, কথা হুম। বলতে পারি। সেটা হলো তৃণমূলের কোনো নেতা যদি বা কেন্দ্রীয় কোনো নেতাও যদি কোনো অপরাধ না করে থাকেন হুম, হুম। এবং তিনি আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ হিসাবে বিচারিক প্রক্রিয়া, আমি এই কথাটা বারবার বলি জন্য, বিচারিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত আসতে হবে অথবা জাতীয় কোনো ন্যাশনাল ডায়ালগের মাধ্যমে। এই জি। ২ টা প্রক্রিয়া ছাড়া যদি আপনি হুম, এই হুম। সিদ্ধান্তে যান, এটাকে সামাজিকভাবে সাব্যস্ত করতে পারবেন না। সামাজিকভাবে এটাকে সুনির্দেশিত করতে পারবেন না এবং আলাপ শেষ হবে না। তো বিচারিক প্রক্রিয়া যদি আমরা যেতাম এবং সেখানে যদি আমরা পাইতাম যে আওয়ামী লীগ অপরাধী, তখন আমরা কিন্তু এইজন্য আমি এক্সিকিউটিভ অর্ডারের বিরুদ্ধে ছিলাম আগেও। যে এক্সিকিউটিভ অর্ডারের কোন দল হুম, নিষিদ্ধ হুম। করার বিরুদ্ধে আমি ছিলাম। সেই অবস্থান আমার এখনো আছে। কিন্তু বিচারিক প্রক্রিয়াও ৩ মাস ৬ মাসে শেষ করা যেতে পারত। বিশ্বাসযোগ্য বিচার। আমি বলছি বিশ্বাসযোগ্য। হুম, হুম। যত বিশ্বাসযোগ্য বিচার হবে তত সামাজিক গ্রহণযোগ্যতা বাড়বে। এই নিষিদ্ধ বা আওয়ামী লীগের পক্ষে আসুক বিপক্ষে আসুক আদালত তো কোন ধরনের রায় দেবে আমরা জানি না। কিন্তু আমি যেটা বারবার বলতে চাই সেটা হলো আপনি যদি এটাকে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যান, তাহলে কিন্তু আপনাকে একটা মানে সোসাইটিতে গ্রহণযোগ্যতা বাড়াতে পারতেন। কিন্তু এখন সংসদীয় প্রক্রিয়া এবং এক্সিকিউটিভ অর্ডারের যে ধারাবাহিকতা আসছে হুম, হুম। এবং এখনো বিচারও চলছে, হুম। বিচারিক প্রক্রিয়ায় কি সিদ্ধান্ত আসে সেটার উপর নির্ভর করবে আসলে ভবিষ্যতে আওয়ামী লীগ কোন ধারায় রাজনীতি করবে। আপনি তারপরে বলছি, কোন নিরপরাধ লোক যদি আওয়ামী লীগের ব্যানারে না আসে, কারণ আওয়ামী লীগ তো নিষিদ্ধ। যদি কোন নিরপরাধ লোক আওয়ামী লীগের ব্যানারে না আসে, আমি তো দেখি না তাকে রাজনীতি না করার সুযোগ দেওয়া যায়। যদি সে আওয়ামী লীগের সাংগঠনিক পদ বা যে আইনি কাঠামো আছে সেই আইনি কাঠামোর কোনো কিছু লঙ্ঘন করে না থাকে। সুতরাং জি। আসলে আইনটাকে পরখ করতে জি, হবে। জি। তবে নিরপরাধ লোকের রাজনীতি আমি অবশ্যই সাপোর্ট করতে চাই। জি। যেকোনো ফরমেটেই হোক। আজকে জামায়াতে ইসলামের পক্ষ থেকে আম জাতীয় প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে। সেখানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বিএনপির উদ্দেশ্যে বলেছেন, "যারা বাংলাদেশ চাননি তাদের কেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বানিয়েছিলেন?" আমি যদি একটু পড়ে শোনাই কোট আনকোট। তিনি বলেছেন, "যে ভাষায় বাইরে এবং পার্লামেন্টে আপনারা কথা বলেন, বিএনপিকে উদ্দেশ্য করে, প্রশ্ন করেন, তাহলে আমাদেরও তো প্রশ্ন আছে। সেই জবাবটা তো বিএনপিকে দিতে হবে। সেই জবাবটা দেন। বিএনপি ক্ষমতায় আসার পর এই স্বাধীন বাংলাদেশে অন্তত ১৪-১৫ জন মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী করেছিলেন, যারা পাকিস্তানের সময় পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ভূমিকা রেখেছিলেন। বাংলাদেশ তারা চাননি। জবাব দেন।" সেই তালিকা পত্রিকায়, মিডিয়ায় প্রকাশিত হয়েছে। মূলত তিনি জিয়াউর রহমানের শাসনামলে শাহ আজিজকে প্রধানমন্ত্রী করা হয়েছিল এবং আ বেগম খালেদা জিয়ার সময় আব্দুর রহমান বিশ্বাস তাকে রাষ্ট্রপতি করা হয়েছিল। যাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে থাকার আ অভিযোগ ছিল। রাজনৈতিক দল হিসেবে এই জামাতের এই প্রশ্নের হুম, উত্তর বিএনপি ভালো দিতে পারবে। জি। কিন্তু আমরা হয়তো এনালাইসিস করতে পারবো। এখানে এটা আমার কাছে প্রথমত জামাতের এই আলাপ আবার সামনে নিয়ে আসাটা হুম, জামাতের জন্যই প্রথম আত্মঘাতী। আচ্ছা। এবং এটা কেন আত্মঘাতী? কারণ এই আলাপ তো চলছে মানে এই অভিযোগটা কার বিরুদ্ধে? প্রধানত অভিযোগটা কাদের? কাদের বিরুদ্ধে? দল হিসাবে জামাতের বিরুদ্ধে প্রধানত অভিযোগটা। সেই অভিযোগটার আরো বিচ্ছিন্ন অভিযোগ আছে হুম, ব্যক্তি হিসাবে অনেকের বিরুদ্ধে।
তাই তো? মুসলিম লীগের অনেক নেতাদের বিরুদ্ধে জি, জি। অভিযোগ আছে যারা পরবর্তীতে মুসলিম লীগ ছেড়ে হুম, অন্যান্য আওয়ামী লীগও গিয়েছে, বিএনপিতেও গিয়েছে, জামাতেও গিয়েছে, অন্যান্য দলে গিয়েছে। আপনি জমিয়তে উলামায়ে ইসলাম জমিয়তে সহ ইসলাম আছে, অন্যান্য আরো বেশ কিছু আরো দল। কয়েকটা দল আছে। তো এই দলগুলোর নেতৃবৃন্দ বিভিন্ন দলে গিয়ে তারা ব্যক্তিগতভাবে আইডেন্টিফাই হচ্ছে যুদ্ধাপরাধী হিসেবে অথবা যুদ্ধকালীন সময়ে তাদের অপরাধের কারণে। এখন আপনি জামাত রাজনৈতিক দল হিসেবে তার অবস্থান ধরে রাখছে। হুম, যদিও মুক্তিযুদ্ধে তার অবস্থান অন্যরকম ভিন্ন রকম ছিল। এখন রাজনৈতিক দল হিসেবে সে যদি আবার নিজেকে এই বিতর্কের সামনে নিয়ে আসে, যে বিতর্ক বিএনপি নেতৃবৃন্দ সংসদে উত্থাপন করছেন, সুতরাং হুম। এটা তো আসলে বিএনপি মানে বিতর্কটাকে জামাত ফেসিলিটেট করলো। সুতরাং তার জন্য আচ্ছা। এটা আত্মঘাতী। দ্বিতীয়ত হলো আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আমি বলি কি, আমাদের ৭৫ এর পট পরিবর্তনের পরে যে রিকনসিলিয়েশন দরকার ছিল হুম, এবং যে ধরনের রাজনৈতিক শূন্যতা ছিল, একদিক দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষের আস্থাহীনতা, হুম, হুম। আবার অন্যদিকে এক ধরনের সিভিল এবং পলিটিক্যাল রিকনসিলিয়েশন এর একটা রিস্ক ছিল। সেই জায়গা থেকে কিন্তু বলা যায় না ৭৫ এর পট পরিবর্তনে বলে ৭৬ সালে যে সিদ্ধান্তটা আসলো, এই রাজনৈতিক দলটা কাজ করবে, এটা করবে না। তাহলে কিন্তু আওয়ামী লীগও নিষিদ্ধ থাকে, জামাতও নিষিদ্ধ থাকে। এখন আওয়ামী লীগ এবং জামাত ধরেন জামাতকে নিষিদ্ধ করার জন্য আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করেন না, বা হুম, আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য জামাতকে নিষিদ্ধ করেন। ৭৬ সালে কথা বললাম। তাহলে তো তখন নতুন পার্টি মাত্র বিএনপি সামনে আসে। আবার অন্যান্য অনেক পার্টিগুলো যারা তারাও কিন্তু অভিযুক্ত ৭১ এর জন্য। আরো যে পার্টিগুলো ছিল মুসলিম হুম, লীগ, হুম। নেজাম ইসলাম। তাহলে বাংলাদেশের রাজনীতিটা চলতো কি করে? সেই জায়গা থেকে একটা মহাশূন্যতার জায়গা থেকে সবাইকেই বলা হয়েছিল জাস্টিফাই করো জনগণের কাছে। এবং সবাই উন্মুক্তভাবে রাজনীতিটা করল। জি। সেই অপরচুনিটিতে ব্যক্তিও নিয়েছে, জামাত রাজনৈতিক দল হিসেবে নিয়েছে, আওয়ামী লীগও সেই অপরচুনিটিটা পেয়েছে। আওয়ামী লীগের পুনর্জীবন, জামাতের পুনর্জীবন ওই ফরমানের মধ্যে কিন্তু হয়েছে। কিন্তু এই বড় রাজনৈতিক দলগুলো ছাড়া কিন্তু ওই সময় সংকটকালীন সময়ে ছোট, ছোট রাজনৈতিক দল দিয়ে হয়তো কাজটা করা যেতে পারত। কিন্তু আজকে যে আপনি আলাপটা করছেন হুম। যে জনসম্মতির ব্যাপারটা, রাজনৈতিক দলের সাপোর্টারদের ব্যাপারটা, সেই আলাপটা কিন্তু তখনকার রাজনীতিবিদরা বিবেচনা করেছেন। সেখান থেকে কিন্তু দেখা গেছে যে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা না করে জি, সবাইকেই অ্যালাও করেছে। এখন এই পরিস্থিতিতে এই সকল ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় অপরাধী ছিল তারাও কিন্তু, যেহেতু কারোরই বিচার হয়নি, তারাও রাজনীতিতে স্বাভাবিকভাবে জি। ফিরে আসে। এখন এই হুম, রিকনসিলিয়েশন এর দায়, জাতি হুম। গঠনের জি। দায় কাউকে আপনি দিতে পারেন না। বরং আপনি এই জাতি গঠনের জন্য যারা উদ্যোগ নিয়েছে তখন ৭৬ সালে, তাদেরকে আপনি অ্যাপ্রিশিয়েট করা উচিত। যে তারা একটা মহা সংকট থেকে জাতিকে সদ্য স্বাধীন একটা জাতিকে রক্ষা করেছে। আ জামাতের সেক্রেটারি জেনারেল আরো বলেছেন যে জামায়াতের উপরে ভূত চেপেছে। এখন দেখা যাচ্ছে সরকার আর সরকারি দলের উপর ভূত চেপেছে। বিএনপি মহাসচিবের মাথায়ও মাঝে, মাঝে ভূত চাপে। কিছুদিন গেলেই ৫০-৬০ বছরের পুরনো ৭১ এর মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়কে সামনে এনে জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি করেন। কোট আনকোট। ৭১ এর মুক্তিযুদ্ধকে জামাত ইসলাম কথায়, কথায় বলে মুক্তিযুদ্ধ একটি মীমাংসিত বিষয়। সেই দলটি আনুষ্ঠানিকভাবে জাতির কাছে ক্ষমা না চেয়ে যখন বলে মীমাংসিত বিষয়, তখন আপনি কিভাবে দেখেন? আমি আওয়ামী লীগ এবং জামাত উভয়ের ক্ষেত্রেই হুম, আপনারা বারবার যে আলাপটা নিয়ে আসেন ক্ষমা, ক্ষমা, হুম, হুম। এই ক্ষমার বিরুদ্ধে। আমি মনে করি না ক্ষমা দিয়ে কারোর কোনো শেষ হয়। এটা হলো আপনি একটা জুডিশিয়াল প্রসেস এর মধ্যে দিয়ে যাবেন। বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে জি, যাবেন। বিচারক ঠিক করবে এবং আপিল করবেন। আপনি যে টোটাল প্রসেস আছে সেই প্রসেসটা ট্রান্সপারেন্ট হবে, হুম, বিশ্বাসযোগ্য হবে এবং সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্ত আসবে। এই ২ জায়গায় যেটা আওয়ামী লীগ এতদিন পর্যন্ত জামাতের বিরুদ্ধে বলে আসছে, হুম, সেইটাও আওয়ামী লীগ সলভ করে নাই তার লম্বা সময় ক্ষমতা থাকার কারণেও। আবার আপনি আম এখন ২৪ এর পরেও কিন্তু এটা খুব ধীর গতিতে চলছে আওয়ামী লীগের যে ব্যাপারটা। তো আপনি এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু ২ টা ইস্যুকে একসাথে আনবেন আলাপের মধ্যে। এবং আপনি কিন্তু শুরুও করেছেন এভাবেই। যে জি, জামাত নিষিদ্ধ থাকার কাজ করছে। আওয়ামী লীগ কেন, আপনি এই আলাপ কিন্তু তুলে ধরেছেন। জি। আমি সেই কারণে বলছি ২ টা এটা ইস্যুই সবাই তুলছে, ২ অনেকেই তুলছে। টা আলাপই আপনি নিয়ে যান না কোর্টে। ২ টা আলাপকে আপনি সেটেল করেন না। হয় ন্যাশনাল ডায়ালগ এর মধ্যে সেটেল করেন, না জি। হয় আপনি কোর্টে নিয়ে সেটেল করেন। হুম, হুম। কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হলো ৫৪ বছর পরে প্রত্যেকটা ইস্যু নিয়ে নতুন, নতুন করে ঘাটার মধ্যে আমি পক্ষে না। আমি মনে আচ্ছা। করি এটা সেটেল করেন। সেটেল করার প্রক্রিয়া আছে ২ টা। সাউথ আফ্রিকা হয়েছে, হুম, ন্যাশনাল রিকনসিলিয়েশন হয়েছে, হ্যাঁ, আপনার ন্যাশনাল ডায়ালগ এর মাধ্যমে অথবা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেও হয়েছে অনেকটা। যারা ক্রিমিনাল ছিল তাদেরকে বিচার করা হয়েছে। আপনি এখানেও যারা অপরাধী আছে, যদি রাজনৈতিক দল অপরাধী হয় তাকে বিচারিক প্রক্রিয়া নিয়ে আসেন। রাজনৈতিক ব্যক্তি অপরাধী হলেও তাকে বিচারিক প্রক্রিয়া, অথবা রাজনৈতিক ব্যক্তি না হয়ে যে সাধারণ ব্যক্তিও হয় অপরাধী জি, 1971 এ, তাকেও আপনি বিচারিক প্রক্রিয়া আসেন। আমরা আলাপটাকে গঠনমূলক করে, আমি অনেকদিন ধরে আপনারা রাজনীতি করছি এই ২ টা ইস্যুতে। কিন্তু আমরা রাজনীতিটা কিন্তু সেটেল করতে পারছি না। জি, এখন ২৪ এর পরে আপনি যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিএনপি যেভাবে ওভারওয়েলমিং মানে একটা ব্যাপক বিজয় পেয়েছে, সেই বিজয়ে বিএনপির একটা ম্যান্ডেট পেয়েছে যে বাংলাদেশের
এবং বিএনপির কিন্তু আপনি ছোট করে বলেন। ম্যানিফেস্টোতেও কিন্তু এটা ছিল যে ন্যায় বিচার নিশ্চিত করা হুম, এবং আইনের শাসন নিশ্চিত করা। সুতরাং এই বিচারগুলো করাও কিন্তু আইনের শাসনের অংশ। জি। বারবার বলার চেয়ে এখন এগুলো আইনি প্রক্রিয়া নিয়ে যাওয়া আমি মনে করি সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে অদ্ভুত একটা মিল। সেটা হচ্ছে যে জামাত যেমন ৭১ এর মানবতা বিরোধী অপরাধের জন্য ভুল স্বীকার করে না, তারা অনুতপ্ত হয় না। আওয়ামী লীগ তেমনি ২৪ এর অভ্যুত্থানের সময় যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে এবং মানবতা বিরোধী অপরাধ করেছে সেজন্য তাদের মধ্যে অনুতপ্ত নেই, তাদের মধ্যে অনুশোচনা নেই। তারা ভুলও স্বীকার করে না। জাতি কি এই ২ টি দলকে এভাবেই বয়ে নিয়ে বেড়াবে? না। একদম ছোট করে ৩০ আমি সেকেন্ডে। আমি মনে করি এটা বয়ে নিয়ে বেড়ানোর মধ্যে না। প্রত্যেকেই তার অবস্থান এখন যে কি কারণে জি। এটা নিয়ে আপনি বিরাট ব্যাখ্যা দিতে হবে। কি কারণে হুম, বিএনপি এবং অন্যান্যরা একসাথে মানে এই রাজনৈতিক শূন্যতা, একটা তো শূন্যতা আছে। সেই শূন্যতার জায়গা থেকে কিন্তু কারো সুযোগ তৈরি হয়েছে। সুতরাং এখন ভবিষ্যতে এই আমার কাছে মনে হচ্ছে না তরুণ জনতা এই কোনোভাবেই হুম, আপনি যদি এটাকে জি। বিচারিক প্রক্রিয়া জাস্টিফাই করতে পারেন, কোনোভাবেই এই কাউকে আর বয়ে বেড়াবে না। তরুণ জনতার কাছে কারোরই কোনো আবেদন নাই। যদি জি। সে মানবিক না হয়, আইনের শাসনের পক্ষে না হয় এবং গণতন্ত্রের পক্ষে না হয়। অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, অসংখ্য ধন্যবাদ চমৎকারভাবে বিশ্লেষণ করার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুবুর রহমানের সঙ্গে। আমরা আলাপ করছিলাম মানবতা বিরোধী অপরাধ এবং অন্যান্য রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে। অনুষ্ঠানটি শেষ করব। যারা দেখতে পাননি তারা দেখতে পারবেন প্রথম আলো ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং প্রথমআলো.com এ। আজ যারা সঙ্গে ছিলেন তাদের প্রতি ভীষণ কৃতজ্ঞতা। আগামীকাল একই সময় অন্য কোনো বিষয়, অন্য কোনো অতিথির সঙ্গে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, প্রথম আলোর সঙ্গেই থাকুন। সবার জন্য শুভকামনা।